কলেজে পৌঁছে ক্লাসে গিয়ে বসতেই আমার বেষ্টু তমা আমাকে আনিসে আনিসে ডেকে খোঁচানো শুরু করে দিল। সাথে সাথে আমার ভুরু কুঁচকে গেল একরাশ বিরক্তি নিয়ে। এমনিতে মাত্র ঘুম থেকে উঠে এসেছি, এখনও চোখে ঘুম ঘুম ভাব। তার উপর পুরো ক্লাস থমথমে ভাব, কারণ এবারে ইন্টার সেকেন্ড ইয়ারের প্রি টেস্ট পরীক্ষা আমাদের পুরো ব্যাচ খারাপ রেজাল্ট করেছে। প্রিন্সিপাল স্যার সেই খেপা খেপেছে। 2 মাস পরে টেস্ট পরীক্ষা, সেই টেনশনও আছে। আর এই গাধিটা সে কখন থেকে খোঁচা দিয়ে যাচ্ছে। মানুষ কাউকে ডাকার হলে আস্তে খোঁচা দিয়ে ডাকে, কিন্তু না, তমা এমনভাবে খোঁচাবে যে হাত ব্যথা বানিয়ে ছাড়বে। আমি পাশ ফিরে বললাম, কি? তমা ব্যাঙের মতো লাফিয়ে বলা শুরু করলো, জানিস কলেজে নতুন ইয়ার গেস্ট টিচার এসেছে। শুনেছি খুবই মেধাবী স্টুডেন্ট ছিল, এই বছরই গ্রাজুয়েট কমপ্লিট করেছে আর এখন আমাদের কলেজে গেস্ট টিচার হিসেবে জয়েন করেছে। আর প্রিন্সিপাল স্যার আমাদের জন্যই তাকে এই ক্লাসের স্পেশালভাবে নিয়োগ দিয়েছেন। আর তার থেকেও ইম্পর্ট্যান্ট কথা হলো, এই স্যার দেখতে একদম বলিউডের নায়কের মতো। আমি তো দেখি ক্রাশ খাইছি, তুইও দেখলে পাগল হয়ে যাবি। আমি বললাম, থাক, আমার আর পাগল হওয়া লাগবে না। সামনের বেঞ্চেই তো আমরা বসা, তুই তোর নতুন ক্রাশকে দেখতে থাক আর পাগল হতে থাক। আমি সবসময় সামনের বেঞ্চে বসি, যেখানে কলেজে উঠলে সবাই পেছনের বেঞ্চেই বেশি বসতে চায়। কিন্তু আমার সামনে না বসলে একদম ভালো লাগে না। তা বলে আমি যে মেধাবী ছাত্রী তাও কিন্তু বলা যাবে না। ছাত্রী আমি মোটামুটি পর্যায়ের। তবে সবসময় স্পষ্ট কথা বলি, আমার পাশে তমাও সবসময় ফার্স্ট বেঞ্চে বসে, হ্যান্ডসাম স্যারদের ভালোভাবে দেখার জন্য। কলেজের বেশিরভাগ টিচারই তার ক্লাস লিস্টে আছে। তোমার সাথে আমার পরিচয় এই কলেজে ওঠার পরেই হয়েছে, ফার্স্ট বেঞ্চে বসতে বসতে। তবে এই 1.5 বছরে আমরা একে অপরে বেষ্টু হয়ে গেছি। তোমার যেমন স্যারদের উপর ক্রাশ খেতেই থাকে, তেমনি আমি কারো উপরেই ক্রাশ খাইনি। আর স্যারদের উপর তো একদমই না, কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি শিক্ষকরা বাবা মার মতোই, তাদের দিকে সবসময় সম্মানের নজরে তাকাতে হয়। এই নজরে তো একদমই না, সে যত ইয়াং টিচার হোক, টিচার মানে তো টিচারই। একবার এই কলেজে এক টিচার আমার প্রপোজ করে বসে, আমি তো হতবাক। তবে তাকেও আমি এই কথাগুলো শুনিয়ে না করে দেই। সবাই বলে আমার চেহারা নাকি খুব মিষ্টি, তবে গায়ের রং ফকফকা ফর্সা না, একটু চাপা। সেই কারণে আমার আত্মীয় স্বজনের কম হা হুতাশ আমার শুনতে হয়নি। তবে আমার এই সব কথা কোনো গায়ে লাগে না। ফকফকা ফর্সা না হলে কিন্তু আমি জীবনে অনেক প্রপোজাল পেয়ে গেছি, তবে কোনোটা অ্যাকসেপ্ট করিনি। এই ছেলেদের আমি ঠিক একটা বিশ্বাস করতে পারি না। আজ একটা তো কাল আর একটা, ওহ, এর থেকে একা একাই বেশি ভালো। ভাবছি বিয়েটাও পারলে করব না। আমার ভাবনা সেট ঘটলো, একটি ছেলে হঠাৎ করে আমাদের ক্লাসে এসে। ছেলেটিকে দেখে আমার কি যেন হয়ে গেল। ছেলেটি পরনে হালকা আকাশি রঙের শার্ট, ইন করা পরা, শার্টের হাতা কুইন পর্যন্ত ভাঁজ করা, সাথে কালো রঙের প্যান্ট, হাতে কালো রঙের ঘড়ি। সাধারণত ফকফকা ফর্সা ছেলেদের আমার ভালো লাগে না, কিন্তু এই ছেলেটাকে কি যে ভালো লাগছে, যেন এতেই সে পারফেক্ট। চেহারা এক অদ্ভুত স্নিগ্ধতা, চুলগুলোও কি সুন্দর, লম্বা ও ঠিকঠাক। একটা মানুষের ভেতরে সব কিছু তো পারফেক্ট কী করে হয়? ঘুম ঘুম চোখে মনে হচ্ছে যে কোনো স্বপ্ন দেখছি। ছোটোবেলার শোনা রূপকথার গল্পের রাজকুমারের যে বর্ণনা শুনতাম, তাকেই মনে হয় আজ সামনে দেখছি। আমি যেন কোথাও হারিয়ে গেছি। ক্লাসের সবাই যে দাঁড়িয়ে রয়েছে সেদিকে আমার খেয়ালই নেই। আর তোমার খোঁচানো আমাকে হারিয়ে যাওয়া থেকে ফিরিয়ে আনতে পারছে না। আমি শুধু দেখলাম ছেলেটা আমার দিকে হালকা ভুরু কুঁচকে তাকালো। আর সাথে সাথে প্রিন্সিপাল স্যারও ক্লাসে ঢুকে আমাকে এক ধমক লাগালেও, এই মেয়ে, ক্লাসে টিচার আসলে দাঁড়াতে হয় জানো না? বুঝতে পারলাম এই আমাদের নতুন টিচার। এবার আমি বেশ হকচকিয়ে চারপাশ চোখ বুলিয়ে দাঁড়িয়ে বললাম, সরি স্যার। সে যে স্যার আমি বুঝতে পারিনি। সামনে এক পলক তাকিয়ে দেখলাম ছেলেটি মানে আমাদের নতুন টিচার। একটু লজ্জা পেয়ে আমার দিকে তাকালো, আর যেই আমার সাথে একটু চোখাচোখি হলো, সাথে সাথে অন্যদিকে চোখ সরিয়ে নিল। প্রিন্সিপাল স্যার আমাকে বসতে বলে সবার উদ্দেশ্যে বলা শুরু করলো, ইনি হলেন এই কলেজের নতুন টিচার মিস্টার শুভ্র আহমেদ, তোমাদের নতুন ক্লাস টিচার। তারপর নতুন ছেলে দিকে তাকিয়ে বললেন, এই সব কয়টা এক একটা গর্ধব, শুভ্র এদেরকে একটু ঠিকমতো দেখো। এই বলে প্রিন্সিপাল বেরিয়ে গেল। সাথে সাথে তমা আমার খোঁচা দিয়ে বলল, কি হুঁশে উড়ে গেল তো? আমিও শান্তমের মতো মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। শুভ্র স্যার পড়ানো শুরু করে দিয়েছে। আমি সেই যে মাথা নিচু করেছি, পুরো ক্লাসে আর সামনে তাকাইনি।
কারণ স্যারকে বাবা মার মতো সম্মানের চোখে না দেখে আবার অন্য নজরে না দেখে ফেলি সেই ভয়ে। কারণ স্যার তো স্যারই, মনকে বারবার এই বোঝাচ্ছে। ক্লাস শেষের ঘন্টা বলে স্যার যখন বেরিয়ে যাচ্ছিল তখন আরেকবার তাকালাম, পিছন থেকে দেখতেও কি সুন্দর লাগে তাকে। আচ্ছা, আমি কি তোমার মতো ক্রাশ খেয়েছি? ক্রাশ কথাটা আমার ভালো লাগে না, তাই আমি এর নাম দিলাম মুগ্ধতা। আর মনকে এটাও বোঝালাম যে সুন্দর কিছু দেখলে তো মানুষ মুগ্ধ হবেই। সে আর সুন্দর, তাই আমি মুগ্ধ হয়েছি। ব্যাস, আর কিছুই না। আর অন্য কোনো চিন্তা না। বাবা মার পরে শিক্ষকের অবস্থান। পাশ থেকে তমা আবার খোসা দিয়ে বলল, এই আনিশা, ছেলের পেট দেখছিস? কি সুন্দর মেশানো, একদমই ভুরু নেই, নিশ্চয়ই জিম করে। আমি আবারও ভুরু কুঁচকে বললাম, তুই কি ছেলেদের পেটও খেয়াল করে দেখিস? তমা আবার লাফিয়ে বলল, আরে সামনে তো সুন্দর ছেঁড়া থাকলে দেখব না কেন? তোরও তো পছন্দ হয়েছে। আমি ওকে চুপ থাক বলে বাসায় চলে আসলাম। কিছু ভালো লাগছে না। মনকে ঠিকমতো বোঝাতে হবে। পরের দিন ক্লাসে যেতে একটু লেট হয়ে গেল। গিয়ে দেখি শুভ্র স্যার অলরেডি ক্লাসে। আজ স্যার একটা হোয়াইট কালারের শার্ট ইন করে পড়েছে। সেদিন মনে হচ্ছিল শার্টের আকাশি কালারটা তাকে বেশি মানায়। আজও মনে হচ্ছে শার্টের এই কালারটা তার জন্য পারফেক্ট। আমি হালকা কাশি দিয়ে বললাম, স্যার আসবো? স্যার হ্যাঁ বললে সামনের বেঞ্চ ক্রস করে পেছনের দিকে যাচ্ছিলাম। ঠিক করেছি আর সামনে বসবো না। বুঝতে পারলাম তমা আমার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। কিন্তু একটু আগাতেই তমা ওই মাইকালা গলা দিয়ে আমায় ডেকে বলল, এই আনিশা, এখানে বস। ওখানে কোথায় যাচ্ছিস? স্যারও আমার দিকে তাকিয়ে রয়েছে, তাই আর উপায় না পেয়ে সামনেই বসলাম। হঠাৎ স্যার আমার বলল, মিস আনিশা, কালকে পড়া ছিল? সাথে সাথে পুরো ক্লাসে হাসির বন্যা বয়ে গেল। তার কারণ হলো এই, আমার নাম আনিশা নয়, আমার নাম সুপ্তি। আনিশা বলে আমার শুধু তোমা ডাকে, কারণ আমার চেহারা দেখতে নাকি ওর কোনো হিন্দি সিরিয়ালের নায়িকার মতো লাগে। তাই সিরিয়ালের নায়িকাদের নামও আনিশা, তাই ও আমায় আনিশা বলেই ডাকে। আর এই কথা ক্লাসে সবাই জানে। বেচারা স্যার নিশ্চয়ই কারো নাম না জানার কারণে একটু আগে তোমার মুখে এই নাম শুনেই আমায় ডেকেছিল। তমা স্যারকে হাসতে হাসতে বলো, স্যার ওর নাম তো সুপ্তি, আনিশা না। এটা একটা সিরিয়ালের নায়িকার নাম। ওকে শুধু আমি এই নামে আদর করে ডাকি। সামনে তাকিয়ে দেখলাম স্যার বেশ লজ্জা পেয়েছে। তা দেখে আমিও একটু মুচকি হাসি দিলাম। আজও আমি পুরো ক্লাসের বইয়ের দিকে তাকিয়েছিলাম। আর স্যার যখন বেরিয়ে যাচ্ছিল তখন বেহায়ার চোখ এক দৃষ্টিতে তাকিয়েছিল। এখন অবস্থা এমন হয়ে গেছে যে ক্লাসের সব মেয়েরা হাঁ করে স্যারের দিকে তাকিয়ে থাকে। আর একমাত্র আমি কোনো দিকে নড়াচড়া না করে এক দৃষ্টিতে বইয়ের দিকে তাকিয়ে থাকি। মনকে কোনোভাবেই ছেড়ে দিকে অন্য কিছু না ভাবার জন্য মানাতে পারছি না। আমার এই অবস্থা তমাও বুঝতে পারলো আর আমাকে বলল, জীবনে প্রথম কোনো ছেলেকে পছন্দ করলি, তা আবার মানতে চাইছিস না কেন? আমি তো এইটাই বুঝি না, এ তো ইয়াং হ্যান্ডসাম ছেলেকে দেখে তুই স্যার স্যার ফিলিংস আনিস কীভাবে? এভাবে দিন দিন চলতে লাগলো। শুভ্র স্যারের পুরো ক্লাস জুড়ে আমার বইয়ের দিকে তাকিয়ে থাকা আর বের হওয়ার সময় এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকা নিয়ে। স্যার বেশ শান্ত, ভদ্র আর লাজুক টাইপের। ক্লাসের সব মেয়েরা স্যারকে ইমপ্রেস করার জন্য পড়া ঠিকমতো পড়ে আসে। আমি শুধু পড়া ঠিকমতো পারি না। কি করে পারবো? আমি তো মনকে বোঝাতে বোঝাতে ক্লান্ত যে আমি স্যারকে ওই নজরে পছন্দ করি না, টিচার হিসাবে করি। একদিন স্যার আমায় ডেকে বলো, মিস সুপ্তি, পড়ালেখা আরেকটু মনোযোগ দিন, আর 1 মাস পরেই তো টেস্ট পরীক্ষা। আমি সেদিন যথেষ্ট লজ্জিত হয়েছিলাম। কিছু কিছু ন্যাকা মেয়েগুলো অযথাই স্যারের সাথে ঢং করে হেসে হেসে কথা বলতে থাকে। তখন আমার গা একদম জ্বলে যায়। অবশেষে আমি মানতে বাধ্য হলাম, আমি স্যারকে পছন্দ করি আর ওই নজরেই করি। আমার এই মেনে নেওয়া সব থেকে বেশি খুশি হলো তমা। তার কথা যে সত্যি হয়েছে। একদিন স্যার হঠাৎ করে আমার সামনে এসে বলল, ক্লাসে সবাই অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিয়েছে, আপনি দেননি কেন? আমি যেন আকাশ থেকে পড়লাম। কিসের অ্যাসাইনমেন্ট, কিসের জমা? আমি তো কিছুই জানি না। তাই কাঁপা কাঁপা গলায় বললাম, স্যার কিসের অ্যাসাইনমেন্ট? স্যারও যেন আমার কথা শুনে আকাশ থেকে পড়লো, কিন্তু রেগে আমায় খুব কর্কশভাবে বলল, প্রতিদিন ক্লাসে এসেও আপনি অ্যাসাইনমেন্টের কথা জানেন না? আপনার মনোযোগ কোথায় থাকে? আজ পুরো ক্লাস আপনি দাঁড়িয়ে থাকবেন, স্ট্যান্ড আপ, আর কালকের মধ্যে আমার অ্যাসাইনমেন্ট জমা চাই। আর কি করার, আমি দাঁড়িয়ে রইলাম। ক্লাসের সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন আমি মহাভারত অশুদ্ধ করে ফেলছি।
আর হবেই না কেন? যেই স্যার একটু বিরক্ত হয় না, সেই স্যারকে আমার উপর ওভাবে রাখতে দেখে সবাই অবাক হওয়ারই কথা। আমার চোখ ছলছল করে উঠল। বড্ড অভিমান হলো, কিন্তু কার উপর জানি না। ক্লাস শেষে আমি তোমাকে খোঁচা দিয়ে বললাম, আমাকে বলিসনি কেন অ্যাসাইনমেন্টের কথা? তোমা বলল, আমি কি জানি তুই খেয়ালই করিসনি? স্যার তো কয়েকবার ক্লাসে বলল, তুই তো দেখি ভালো হারিয়ে গেছিস স্যারের মধ্যে। সারা রাত জেগে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করলাম। পরের দিন কলেজে গিয়ে শুভ্র স্যারের কেবিনে যাচ্ছিলাম তোমাকে নিয়ে, উদ্দেশ্য অ্যাসাইনমেন্ট জমা দেওয়া। দেখলাম স্যারই মাত্র কেবিন থেকে বেরোলো, তাই সেখানে স্যারের দিকে না তাকিয়ে তার হাতে অ্যাসাইনমেন্ট দিয়ে চুপচাপ চলে আসছিলাম। হঠাৎ পিছন থেকে স্যার মিস সুপ্তি বলে ডেকে উঠল। আমি ফিরে তাকাতেই স্যার বলল, আমি মনে হয় আপনার সাথে কাল একটু বেশি রুড ব্যবহার করেছি। কিন্তু আপনার কি কোনো প্রবলেম হয়েছে? সবসময় দেখি পুরো ক্লাস বইয়ের দিকে তাকিয়ে থাকেন, আর যখন আমি বের হতে নেই তখন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। আমাকে কিছু বলতে চান? আমি খুবই চমকে গেলাম স্যারের কথা শুনে। স্যার কী করে পেছন থেকে বুঝলো যে আমি তার দিকে তাকিয়ে থাকি? চমকানোর মধ্যে আমি কিছু না ভেবেই হুট করে বলে ফেললাম, জীবনে প্রথম কোনো ছেলেকে পছন্দ হলে তা আবার স্যারকে। কিন্তু স্যারের প্রতি যেন সেই ধরনের পছন্দ আর না বাড়ে, তাই তো বইয়ের দিকে তাকিয়ে থাকি। আর বের হওয়ার সময় তাকিয়ে থাকার উপর আমার কোনো হাত নেই। সেটা কিভাবে যেন হয়ে যায়। পৃথিবীর কিছু অদ্ভুত ছাত্রী স্যারদের প্রতি ওই পছন্দ হয়ে যায়, আর আমি মনে হয় সেই অদ্ভুতের মধ্যে একজন হয়ে গেছি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললাম। তারপরে হুঁশ হলো, এগুলো কি বললাম? কথার কোনো আগামাথা কিছুই নাই। আস্তে আস্তে মাথা তুলে তাকালাম সামনের দিকে। দেখলাম স্যার যে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললাম। তারপরে হুঁশ হলো, এগুলো কি বললাম? কথার কোনো আগামাথা কিছুই নাই। আস্তে আস্তে মাথা তুলে সামনের দিকে দেখলাম যে স্যার আমার দিকে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে। তোমার দেখে ফিরে দেখলাম ওর মুখ হা হয়ে গেছে। আমি সেই যে সেখান থেকে এক দৌড়ে বাসায় আসলাম, তারপর 4 দিন কলেজে যাইনি। 5 দিনের দিন সকালে তোমার ফোন আসলো। ও হর হর করে বলে যাচ্ছে, কিরে কলেজে আসছিস না কেন? তোর হয়েছে কি? সেদিনও সব কি বললি? আজ কলেজে আসিস। শুভ্র স্যার আজ ক্লাস টেস্ট নেবে। স্যার বলছে যে আসবে না, তার প্র্যাকটিক্যাল নাম্বার কাটা যাবে। আর কি করার, ফোন কেটে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ক্লাসে গিয়ে দেখি শুভ্র স্যার এসে পড়েছে। আজ স্যার চকলেট কালারের একটি শার্ট পরেছে, আর সব সময়ের মতোই মনে হচ্ছে এই রংটাতে স্যারকে বেশি মানায়। আমি চুপচাপ মাথা নিচু করে ভেতরে ঢুকে বেঞ্চে বসলাম। বুঝতে পারছি না স্যার আমার দিকে তাকিয়ে আছে। আমি তো লজ্জায় শেষ। স্যারকে আর কিভাবে মুখ দেখাবো তাই ভাবছি। পরীক্ষা শুরু হয়ে গেছে। ক্লাস টেটার কি, খাতা থেকে 2 পৃষ্ঠা ছিঁড়ে তাতে বোর্ডের প্রশ্ন উত্তর লিখি। মোটামুটি ভালোই পারলাম। স্যার বলল খাতা দেখে 3য় পিরিয়ডে দিয়ে দেবে। তোমার সে কখন থেকে প্রশ্নের ঝুড়ি খুলে বসেছে। আমি কোনো কথা জবাব না দিয়ে চুপ করে বসে আছি। একটু পর স্যার এসে একে একে সবাই খাতায় দিল, শুধু আমারটা বাদে। লজ্জায় আমি জিজ্ঞাসা করতে পারলাম না। কলেজ শেষে বাসায় যাওয়ার জন্য তোমাকে নিয়ে বের হতেই শুভ্র স্যার পেছন থেকে, সুপ্তি শোনো বলে ডেকে উঠল। আমি বেশ অবাক হলাম, কারণ স্যার সবসময় মেয়েদের নামের আগে মিস বলে ডাকে আর আপনি করে কথা বলে। এই প্রথম স্যার আমার শুধু সুপ্তি বলে ডাকলো, তাও আবার তুমি করে। আমি পেছন ফিরে তাকালাম। চেহারা একটু এখন লাজুক ভাব স্পষ্ট। স্যার আমার হাতে পরীক্ষার খাতাটি এক ভাঁজ করে দিয়ে চলে গেল। আমি খাতার ভাঁজ খুলে দেখলাম যে ভেতরে লেখা, পৃথিবীর কিছু অদ্ভুত স্যারদেরও ছাত্রীর প্রতি ওই পছন্দ হয়ে যায়, আর আমিও তাদের মধ্যে একজন। নিচে তার সিগনেচার দেওয়া। আমি হালকা লজ্জা মিশ্রিত অবাক দৃষ্টি নিয়ে স্যারের চলে যাওয়ার দিকে তাকালাম, আর সাথে সাথে স্যার হাঁটতে হাঁটতেই পেছনে ফিরে মাথা চুলকিয়ে একটু লাজুক হাসি দিয়ে আবার সামনের দিকে ফিরে গেল। তমা আমাকে কাঁধ দিয়ে হালকা ধাক্কা দিয়ে খেপানো শুরু করলো, আর আমি আমার লাজের রাঙা চোখ লুকানোর জন্য হাতের খাতা দিয়ে মুখ ঢাকলাম। এখন আর ক্লাসে শুধু বইয়ের দিকে তাকিয়ে থাকি না, কিন্তু শুভ্র স্যারে বের হওয়ার সময় ঠিকই তাকাই। ভিন্ন শুধু এতটুকুই যে স্যারও একবার পিছনে তাকিয়ে তারপর যায়। এই ব্যাপারটা আপাত দৃষ্টিতে দেখলে কিছুই না, কিন্তু ভেতরে এতটুকুই যেন আমার অনেক কিছু হয়ে যায়। ব্যাপারটা শুধু এটুকুই থেমে থাকিনি। স্যার এখন আমাকে বাসায় অর্ধেক রাস্তা পর্যন্ত পৌঁছেও দেয়।
আমাদের বাসায় যাওয়ার রাস্তার অটো দুটো স্ট্যান্ড পড়ে, তাই দুইবার অটো বদলাতে হয়। তোমার আর আমার বাড়ির রাস্তা পরে স্ট্যান্ড থেকে আলাদা হয়েছে। আগে দুটো অটো পাল্টিয়ে যেতাম, কিন্তু এখন অর্ধেক রাস্তা হেঁটে যাই স্যারের সাথে। স্যার সাথে তমাও থাকে। হাঁটতে হাঁটতে কিছু কথাও হয়। স্যার তো আমার থেকে বেশি লাজুক। আমি তো স্পষ্ট কথা বলে ফেলি যা পেটে থাকে। আমার সব থেকে বেশি ভালো লাগে স্যার যখন আমায় কিছু কথা শুনে মাথা চুলকে একটু লাজুক হাসি দেয়। আমি কিন্তু এখনও তাকে স্যার বলেই ডাকি আর আপনি করে, কিন্তু স্যার আমায় তুমি করে কথা বলে আর সত্যির আগে মিষ্টি বাদ দিয়ে। স্যারকে দেখি সবসময় লোকাল বাসে করে কলেজে আসতে। সেদিন দেখলাম একটা ভিড়ে ঠাসা বাস থেকে নামছে, কাঁধে সবসময় মতো অফিস ব্যাগ, যার কালো বেলটা বুকের মাঝ বরাবর থাকে। তার গেটআপের সাথে খুব সুন্দর মানায়। ফর্সা মুখটা গরমে লাল হয়ে গিয়েছে, টপ টপ করে ঘাম পড়ছে মুখ থেকে। নিশ্চয়ই সারাটা রাস্তায় দাঁড়িয়ে এসেছে। দেখে যে কি মায়া লাগলো। আজ আমাদের ক্লাসের বিদায় অনুষ্ঠান। টেস্ট পরীক্ষা এই কয়দিন আগে শেষ হয়েছে। ক্লাসের সব মেয়েরা ঠিক করেছে শাড়ি পরবে, তাই আমিও আর সবুজ রঙের একটা শাড়ি পরে এসেছি আর হাত ভরে চুড়ি। সবাই ভালো বলে আমার চোখে নাকি জন্ম কাজল আছে, তাই আর কাজল দেওয়া লাগে না। চুলগুলো মাঝখানে সেঁতে করে খোলা রেখেছি। আমার চুল আবার নিচ দিয়ে হালকা কোঁকড়ানো, ঠোঁটে একদম হালকা লিপস্টিক, ব্যাস এতটুকুই। এর থেকে বেশি সাজ আমার ভালো লাগে না। মেকআপ তো একদমই না। কলেজে যেতেই তমা বলতে লাগলো স্যার নাকি আজ আমাকে দেখলে পাগল হয়ে যাবে। স্যার আমাকে দেখে কি পাগল হবে? আমি স্যারকে দেখে পাগল হয়ে গেলাম। শুভ্র স্যার আজ একটা আকাশি রঙের পাঞ্জাবি পরেছে, সাথে হোয়াইট কালারের জিন্স, হাতে একটা হোয়াইট কালারের ঘড়ি, পাঞ্জাবির হাতা কুইন পর্যন্ত ভাঁজ করা। স্যার স্টেজের পাশে দাঁড়িয়েছিল। আমার দিকে চোখ পড়তে এক পলক তাকিয়ে স্টেজে উঠে মাইক হাতে নিলেন। সবাই চেহারে আপ করে উঠল। স্যার রবীন্দ্রসঙ্গীত গাইছেন। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। স্যার যে এত সুন্দর গান গাইতে পারেন তা আমার ভাবনার বাইরে। স্যারের তো গায়ক হওয়া প্রয়োজন। আমি যেন সুরের মধ্যে হারিয়ে যাচ্ছি। সামনে বোর্ড পরীক্ষার জন্য প্রিন্সিপাল স্যার আমাদের বিদায় উপলক্ষে সবাইকে একটি করে পেন্সিল বক্স দিচ্ছে। দেওয়ার দায়িত্বটা শুভ্র স্যারের উপর। প্রিন্সিপাল স্যারের সব কিছুই অদ্ভুত। কলেজের স্টুডেন্টের কি পেন্সিল বক্স দেয়? একটি ক্লাসের বাইরে আমরা সবাই সারি হয়ে দাঁড়িয়ে আছি। স্যার এক এক করে সবাইকে দিয়ে যাচ্ছেন। স্যারের পাশে কার্টুনে ভরা এক এক রঙের পেন্সিল বক্স। আমি আর তোমার সবার পিছনে পড়ে গেছি। একে একে সবাই চলে গেছে। স্যার তোমার হাতে একটা পেন্সিল বক্স দিয়ে আমায় বলল, সত্যি তোমার কোন রঙ পছন্দ? আমি একটু তার দিকে ইঙ্গিত দিয়ে জবাব দিলাম, স্কাই ব্লু। স্যার কার্টুন বক্সগুলো ঠিক করেছিল আমার দিকে না তাকিয়ে একটি মুচকি হাসি দিল। আমি শাড়ির আসল কোনো আঙুল দিয়ে পেঁচাচ্ছিলাম। হঠাৎ স্যার আমার সামনে এসে দাঁড়ালো। আমি তার দিকে তাকিয়ে হেসে বললাম, আমার বক্স কোথায়? স্যার বলল, তুমি বক্স পাবে না। আমি অবাক হয়ে বললাম, কেন? স্যার বলল, কারণ আর নেই। আমি মুখ অন্যদিকে ঘুরে নকল অভিমানের সুরে বললাম, এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি আর আমার বেলায় নেই? স্যার আমার সামনে একটা ছোট অ্যাকুরিয়াম তুলে ধরলেন, যার ভেতরে একটি খুবই ছোট্ট রঙিন মাছ। দেখে আমার চোখ খুশিতে ঝিলিক মেরে উঠল। আর ওটা হাতে নিতেই আমার আরেকটা একই রকমের মাছ সহ অ্যাকুরিয়াম তুলে ধরলো। আমি জিজ্ঞেস করলাম, দুটো কেন? স্যার বলল, একটি ছেলে মাছ আর একটি মেয়ে মাছ। আমি আবারও ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলাম, তাহলে দুটো আলাদা আলাদা রাখার কী দরকার? একটার ভেতরে তো থাকতে পারে। স্যার মুচকি হেসে বলল, এখন আলাদাই থাকুক। আমরা শুনশান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আমরা মানে আমি, তোমার স্যার। আমার হাতে একটা অ্যাকুরিয়াম আর তোমার হাতে একটা। স্যার নিয়ে হাঁটতে চেয়েছিল, কিন্তু আমি দেইনি। বলে দিয়েছি একবার যখন আমাকে দিয়েছেন আর দিচ্ছি না। আজ তোমা আমাদের মাঝখানে হাসছে, কেউ কোনো কথা বলছি না। তিনজনই চুপচাপ। নীরবতা ভেঙে আমি বললাম, তোমা স্যারকে বলছিস আমরা ভবিষ্যতের পরিকল্পনা? তোমা আমার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, কোনটা? আমি একটু ভাব নিয়ে বললাম, ওই যে আমি ঠিক করেছি বিয়ে করব না। দেখলাম যে স্যার অন্যদিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। তখন একটা বাচ্চা ছেলে এসে স্যারকে বলল, ভাই দুদিন ধরে কিছু খাই না, কিছু টাকা দেন। স্যার আমাদের 1 মিনিট অপেক্ষা করতে বলে ছেলেটিকে নিয়ে রাস্তার ওপারে একটা হোটেলে নিয়ে গেল। হঠাৎ আমার মাথায় একটা ভাবনা এলো, স্যার যে আমায় দুটো অ্যাকুরিয়াম এনে দিল, এগুলোতে নিশ্চয়ই অনেক টাকা খরচ হয়েছে।
কারণ এই দুটো গোল গোল কাচের বোতল মতোই না, যেমনটা সচরাচর টিভিতে দেখায়। গোল বল দুটির বাইরে দিয়ে খুব সুন্দর লতাপাতার ডিজাইন করা, স্বচ্ছ কাচের, দেখতে খুবই সুন্দর এবং দেখতে বোঝাও যায় যে এক্সপেন্সিভ। স্যার এত টাকা কেন খরচ করতে গেল? দূর, ভালো লাগে না। কলেজের গেস্ট টিচারদের বেতন যে খুবই সীমিত তা আমি খুব ভালো করে জানি। তার উপর স্যার মিশে থাকে। আচ্ছা, আমি কি স্যারকে ভালোবাসি? এমন তো নয় যে স্যার শুধু সুন্দর বলে আমার ভালো লাগছে। স্যারকে যে আমি খুবই পছন্দ করি সেখানে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি এটা জানি যে পছন্দ আর ভালোবাসা এক নয়। পছন্দ মানুষকে কাছে থাকতেই খুবই ভালো লাগে, আর ভালোবাসা মানে হলো সেই মানুষটির কাছে না থাকতে পারলে পাগলের মতো লাগা। আর আমি পুরোপুরি নিশ্চিত না হয়ে কিছুই বলতে চাই না। স্যার কি আমার শুধু পছন্দই করে নাকি ভালোবাসে? আমার এসব ভাবনা ছেদ ঘটালো তমা। একটা খোঁচা দিয়ে বলল, কী রে, স্যার তোকে তো সুন্দর ডাবল গিফট দিল, আর তুই কিছু দিবি না? আমি ওর দিকে অবাক হয়ে তাকিয়ে বললাম, আমি কি দেব? ও বলল, আরে কী দিবি আবার, যেটাতে ছেলেরা বেশি খুশি হয় সেইটা। একটু হাতটা ধরে হাঁটতে শুরু কর, বা একটা ফ্লাই কিস দে। আমি অস্থির হয়ে বললাম, না বাবা, হাত ধরে এক্সপেক্ট করবে গালে কিস দেওয়ার? গালে কিস দিলে আবার না না, কোনো দরকার নেই। বিয়ের আগে কোনো ধরনের স্পর্শ আমার ভালো লাগে না, তাছাড়া গুণাও তো হয়। তোমার বিরক্ত ভাব নিয়ে বলো, তুই কোন যুগে পড়ে আছিস? আমি ওকে বললাম, চুপ থাক, মডার্ন হওয়া মানে উচ্ছৃঙ্খল হওয়া না। এর ভেতরেই স্যার এসে বলো, আমার আবার হাঁটা শুরু করলাম। স্যারকে ডেকে আমি বললাম, স্যার শুধু শুধু এগুলো কেন কিনেছেন? স্যার তাকে বলল, কেন, তোমার পছন্দ হয়নি? আমি বললাম, পছন্দ তো হয়েছে, অনেক হয়েছে, কিন্তু টাকাও তো অনেক খরচ হয়ে গেল, তাই না? স্যার বলল, সে চিন্তা তোমার করতে হবে না। তমা আমায় ফিসফিসে বলতে শুরু করলো, তুই আসলে একটা ঘাদারাম। কই, এখন আলাপ করবি? কলেজ তো শেষ, এখন কিভাবে যোগাযোগ হবে? তা না, মহারানী খরচ নিয়ে মরছে। স্যার সম্ভবত আমাদের কথা শুনতে পেরেছে, কারণ স্যার হাসছে। এই তোমার মাইকের মতো গলা দিয়ে কী আর ফিসফিস কথা বের হয়। অটো স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি। স্যার অনেকক্ষণ ধরে কাচুমুচু করছে, কিছু যেন বলতে চাচ্ছে কিন্তু পারছে না। তমা একটা অটোতে উঠে চলে গেল, আমিও একটিতে উঠলাম। তারপর আমার মাথা বের হয়ে পড়ে। স্যারকে উদ্দেশ্য করে বললাম, 01 আমার ফোন নাম্বার। তারপর অটো চলতে শুরু করলো। পেছনে না তাকিয়ে বুঝতে পারলাম স্যার আমার মাথা চুলকে আর লাজুক হাসি দিচ্ছে। আমি প্রতিদিন রাতে আমার ফোনে কথা বলি 5 মিনিটের জন্য। আমি আরও বলতে চাই, কিন্তু স্যার মানুষ তো, আমার সামনে পরীক্ষা, হ্যান ত্যান এসব বলে 5 মিনিটের বেশি কথা একদিনেও বলে না। দেখা হয় সপ্তাহে 3 দিন। আমি আর তোমার কলেজ থেকে খানিক দূরে এক স্যারের কাছে ইংলিশ প্রাইভেট পড়তে যাই। তখন আমাদের প্রাইভেট দুপুর 3টা বাজে পড়া শেষ হয়। তো স্যার শুনে সেখানে আসা শুরু করলো। আমি অনেকবার বারণ করেছি, কারণ কলেজে ছুটি হয় 2টা বাজে। কলেজের সব কাজ সেরে আস্তে আস্তে 2:30 বেজে যায়। এখন 30 মিনিট স্যার নিশ্চয়ই গোসল খাওয়া দাওয়া সব করতে পারে না। তাই স্যারকে আমি বললাম, স্যার শুধু শুধু এত কষ্ট করে এখানে আসার কী দরকার? স্যার মুচকি এসে জবাব দিল, কষ্ট যাতে না হয় তাই তো আসি। আমার সেন্স অফ হিউমার বেশি ভালো না, তবে এই কথাটা মানে ঠিকই বুঝেছি। আমি এবার জিজ্ঞাসা করলাম, খাওয়া দাওয়া করেছেন? স্যার মাথা নাড়িয়ে না বলল। আমি চোখ দিয়ে ইশারা করে শাসন করলাম। স্যার আমাকে ছড়ি বললে বলল, আচ্ছা চল, ওখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, সেখানে যাই। কিন্তু আমি স্যারকে জোর করে একটা ফুচকার দোকানে নিয়ে গেলাম। জানি খালি পেটে ফুচকা খাওয়া ঠিক না, কিন্তু কী করার, 3জন মানুষ যদি অমন রেস্টুরেন্টে যাই, স্যারের অনেক টাকা খরচ হয়ে যাবে। খেয়াল করলাম স্যার আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আমি স্যারের চোখের সামনে হাত নাড়িয়ে ইশারা করলাম, কি? স্যার মুচকি এসে বলল, কিছু না। তারপর দিন স্যার আসলো। খেয়াল করলাম স্যার আজ ফর্মাল শার্ট পরেনি, আজ স্যার ক্যালসিয়াস ড্রেস পরেছে। নেভি ব্লু কালারের জিন্স, হোয়াইট কালারের টি শার্ট, তার উপর লাল কালো চেকের শার্ট পরেছে। শার্টের বোতাম সব খোলা, বাতাসে হালকা হালকা উড়ছে, আর সবসময়ের মতো বেস্ট লাগছে। দেখলাম যে স্যার ঘেমে টেমে অস্থির, ঘাম টপ টপ করে পড়ছে মুখ দিয়ে। আমি কিছু না ভেবে আমার ওড়না দিয়ে স্যারের মুখ মুছে দিচ্ছিলাম। স্যার যখন আমার দিকে তাকালো, আমি বেশ লজ্জা পেলাম। আমি স্যারকে একটি মাঠের মতো জায়গা দেখিয়ে বসতে বললাম।
তারপর ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করে তার সামনে দিলাম। স্যার চোখ দিয়ে ইশারা করলো, কি? আমি বললাম, নুডলস আমি বানিয়েছি আপনার জন্য। আমি শুধু নুডলস বানাতে পারি। স্যার খাওয়া শুরু করলো আর আমি তাকিয়ে রইলাম। মাঝে মাঝে আমাকেও খাইয়ে দিতে লাগলো, আবার আমি তাকে। এভাবেই চলতে লাগলো। আই লাভ ইউ টু না বলেও আমাদের ভেতরে প্রেম প্রেম ভাবটা জমে গেল। আমি প্রতিদিন স্যারের জন্য নুডলস বানিয়ে দিতে লাগলাম। সাথে অনেক অনেক কথাও চলতো। মাঝে মধ্যে দুষ্টামি করে মাঠ ভরে দৌড়াদৌড়ি করতাম। আর সাথে 5 মিনিটের ফোনে কলও আসতেই। ইদানিং খুব বেশি খুশি থাকি। মন যেন কোনো অজানা সুখের শিহরণে ভেসে যায়। দেখতে দেখতে বোর্ড পরীক্ষা খুব কাছে এসে পড়লো। লাইব্রেরির একটি বই আমার কাছে ছিল, তাই সেটা জমা দেওয়ার জন্য কলেজে গেলাম। শুভ্র স্যারকে বলিনি, ভেবেছি হঠাৎ করে গিয়ে চমকে দেব। বই জমা দিয়ে খুব এক্সাইটেড হয়ে কেবিনের দরজা একটু ফাঁক করতেই যা দেখলাম। কেবিনের দরজা খুলে একটু ফাঁক করে যা দেখলাম, আমি পুরো শরীর অবশ হয়ে গেল। দম বন্ধ হয়ে আসলো, কারণ আমি দেখলাম একটা সুন্দরী মেয়ে স্যারের দুহাত ধরে কিছু বলছে। তারপর স্যারও মেয়েটির হাতের উপর হাত রাখলো আর সাথে সাথে মেয়েটি স্যারকে জড়িয়ে ধরলো। এর থেকে বেশি দেখার শক্তি আমার ছিল না। মাথার ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে একবার জোরে শ্বাস নিলাম। তারপর ওখান থেকে খুব দ্রুত হাঁটতে লাগলাম। পিয়নের সাথে ধাক্কা লেগে তার হাতের কাগজের স্টপটা পরে চারদিকে ছড়িয়ে যেতে লাগলো। আমাকে হয়তো পিয়ন থেকে চেঁচিয়ে কিছু বলছে, কিন্তু আজ আমার কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আমার পৃথিবী যেন থমকে গেছে, সব কিছু যেন শব্দহীন হয়ে গেছে। আর এই শব্দহীন পৃথিবীর ভেতর থেকে কিছু ভেঙে যাওয়ার বিকট আওয়াজ কানে আসছে। কোনো দিন কোথাও না থেমে বাসায় পৌঁছে সোজা শাওয়ারের নিচে দাঁড়ালাম। সবগুলো পানির লাইন একসাথে ছেড়ে শরীরের সর্বশক্তি দিয়ে একজোড়া চিৎকার দিলাম। জোরে দিয়ে অবিরাম অশ্রুর বন্যা বয়ে যাচ্ছে। আমি বুঝতে পেরেছি যে আমি স্যারকে ভালোবাসি, শুধু ভালোবাসি না, প্রচণ্ড ভালোবাসি। কী অদ্ভুত ভালোবাসার অনুভূতি অনুভব হলো তো, তাও আবার মন ভেঙে। সেদিনই মোবাইল থেকে সিমটা বের করে 2 টুকরো করে ফেললাম। যে প্রাইভেটটা পড়তাম সেটা বাদ দিয়ে দিলাম। তোমার সাথে কোনো যোগাযোগ রাখলাম না, যাতে শুভ্র স্যার তোমার থেকে কিছু না জানতে পারে। তোমা আমার বাসাও চিনে না। যা, শুভ্র স্যার আমার সাথে এমন কেন করলো? অবশ্যই সে তো আমাকে কখনো বলেনি যে সে আমাকে ভালোবাসে। তাহলে আমার ভেতরে এতদিন যা হলো তা কি ছিল? আসলে সব ছেলেরা একরকমই হয়। ভালোবাসায় এত কষ্ট কেন? যদি জানতাম ভালোবাসলে এত কষ্ট হয়, তাহলে কখনোই ভালোবাসতাম না। খুবই ভালো হতো যদি ভালোবাসায় আমাদের নিজেদের হাত থাকতো। আর আমি কলেজে যাইনি। পরীক্ষার আগে 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 বাবাকে দিয়ে অ্যাডমিট কার্ড ম্যানেজ করে আনিয়ে নিলাম। যে কলেজে আমাদের সিট পড়েছে সেটা অনেক বড়। আমি সিট পাচ্ছি দোতলায়। বোকরা পরে পরীক্ষা দিতে যাওয়া শুরু করলাম। সব কিছু অনেক কড়া। স্টুডেন্ট আর কলেজের ডিউটির টিচার ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। ভাইয়া বাইকে করে দিয়ে যেত, আবার নিয়ে আসতো। শেষ পরীক্ষা দিয়ে পরীক্ষার দিন বের হতেই দোতলা থেকে দেখলাম শুভ্র স্যার গেট দিয়ে জোর করে ঢুকে চারপাশ চোখ বুলিয়ে কি যেন খুব তনন করে খুঁজছে। আমি পিলারের আড়ালে গিয়ে স্যারকে দেখতে লাগলাম। চুলগুলো এলোমেলো, মুখে খোঁচা খোঁচা দাড়ি গুজিয়েছে, চেহারা শুকিয়ে মলিন হয়ে গেছে। ইচ্ছে করছে ছুটে স্যারের সামনে যাই। আমার শরীর থরথর করে কাঁপতে লাগলো। যখন কেউ বুঝতে পারে সে কাউকে সত্যিই ভালোবাসে ফেলছে এবং সেই অনুভূতি বোঝার পরে প্রথম সেই মানুষটিকে যখন চোখের সামনে দেখতে পায়, তখন সেই অনুভবটা হয় তা ভাষায় প্রকাশ করা যায় না। আমি ততক্ষণ পিলারের আড়ালে দাঁড়িয়ে রইলাম, যতক্ষণ পর্যন্ত গার্ডরা এসে স্যারকে জোর করে বাইরে নিয়ে গেল। স্যার বারবার গার্ডদের অনুরোধ করে যাচ্ছে, কিন্তু তারা মানছে না। সেদিন বাসায় এসে সেই যে কান্না শুরু হলো, আর থামার নাম নেই। সারা রাত নির্ঘুম কান্না করছি। সেদিনে স্যারের সাথে আমার শেষ দেখা হয়েছিল। তারপর ধীরে ধীরে সময় বইতে লাগলো। সেই বছরে বাবার বদলি হয়। আমরা ফরিদপুর থেকে আমাদের হোমটাউন ঢাকা এসে পড়লাম। আমি এখন ঢাকা একটা ভার্সিটিতে অনার্স 2য় বর্ষে পড়ি। এই 2.5 বছর অনেক কিছু হয়ে গেছে। বড় অপুর বিয়ের পর এই প্রথম একটা মেয়েবাবু হয়েছে। বাবা রিটায়ার্ড করেছে। ভাইয়াও একটা চাকরি পেয়ে বিয়ে করে একটা দুষ্টু মিষ্টি ভাবি এনেছে। আর এখন আমি একটা বিশাল রুমের মাঝখানে ফুলে ফুলে সজ্জিত একটা বেডে বসে আছি, বধূ বেশে। অনার্স 2য় বর্ষে উঠতে না উঠতে মা আমার বিয়ের জন্য পাগল হয়ে গেল। এখন বিয়ে দিলে নাকি আর ভালো ছেলে পাওয়া যাবে না।
আর তখনই এই সমন্বয়টা আসলো, আর বাসার সবাই পাগল হয়ে গেল। শহরে বড় নামকরা বিজনেসম্যানের একমাত্র ছেলে, বাবার সাথে সেও এখন বিজনেসে যোগ দিয়েছে। তারপর আর কি যত প্রকার ইমোশনাল ব্ল্যাকমেল আছে সব করে আমাকে রাজি করালো। আমি না করতে পারলাম না, কারণ বাবার শরীর তখন খুব অসুস্থ হয়ে পড়ছিল। তাই ভাগ্যের উপর সব ছেড়ে দিয়ে ভেবে নিলাম জীবনে কোনো কিছুই তো আর মন মতো হলো না, তাই সেই লিস্টে না হয় আরেকটা নাম উঠলো। আমি ছেলেকে এখন দেখিনি, দেখার ইচ্ছেও ছিল না। বিয়ের 2 দিন আগে ভাবি আমায় এসে বলো, সত্যি তোর বর তো দেখি হেব্বি হ্যান্ডসাম। আমার তো বিয়ের শপিং করতে গিয়েছিলাম, সেখানে এসেছিল। এ তো সুন্দর ছেলে আমি জীবনও দেখিনি। আমার যদি এখন তোর ভাইয়ের সাথে বিয়ে না হতো, আমি তোর বরের উপর কিরাস খেতাম। ভাবি সবসময় এমন মজা করে, কিন্তু ভাবির এই কথা শুনে আমার তোমারও কথা মনে পড়ে গিয়েছিল, আর সাথে শুভ্র ছেলের কথাও। যেদিন স্যার প্রথম আমার ক্লাসে আসলো, অনেকক্ষণ ধরে বসে আছি, কিন্তু আমার মনে কোনো অপেক্ষা নেই তার আসার। তার নামটাও এখনও জানি না। হঠাৎ রুমে কারো প্রবেশের করার অনুভূতি হলো। খটখট শব্দে বুঝতে পারলাম সে দরজার ছিটকানি লাগাচ্ছে। আমি আস্তে আস্তে মাথা তুলে তাকাতেই আমার মাথা ঘুরিয়ে উঠল। সে ছুটে এসে আমার কপালে অনেক সময় নিয়ে একটি গভীর চুম্বন করলো। আমি কেঁপে উঠলাম তার ছোঁয়ায়। আচ্ছা, আমি কি স্বপ্ন দেখছি? তা না হলে এটা কিভাবে সম্ভব? আমি তো দেখছি যে আমার সামনে